আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মারা গেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ। 10 বছর আগে হারিয়ে যাওয়া বিমান ফের খুঁজবে মালয়েশিয়া। এবং শাটডাউন কাটিয়ে ট্র্যাকে উঠে গেছে রেমিটেন্স, চলছে আপন গতিতে। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড। বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে। আপনাদের সেবায় 24 ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী। স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এনজেড ওয়ার্ল্ড, বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। অন্তর্বর্তীকালীন সরকারের বিমান ও পর্যটন ও ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার বিকেলে রাজধানীর ল্যাবেড হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপদেষ্টা সহকারী একান্ত সচিব মোহাম্মদ আবি চৌধুরী। তিনি বলেন, উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন আজ শুক্রবার বিকেল 3টার পর। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ল্যাবেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহেরে খোদা বলেন, বিকেল 3টার দিকে উপদেষ্টা হাসান আরিফের ল্যাবেড হাসপাতালে নিয়ে আসা হয়। যতটুকু জানতে পেরেছে তিনি হার্ট অ্যাটাক করেছিলেন। বিকেল 3:30টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার লাশ এখনও ল্যাবেড হাসপাতালে আছে। হাসান আরিফ 2008 সালের জানুয়ারি থেকে 2009 জানুয়ারি পর্যন্ত ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। এদিকে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শুক্রবার বিকেলে দুবাই থেকে ঢাকায় অবতরণের পরপরই উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পারেন তিনি। প্রয়াত উপদেষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে ধানমন্ডির ল্যাবেড হাসপাতালে ছুটে যান ইউনুস। শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, তার আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। উপদেষ্টা হাসান আরিফ একজন শীর্ষ আইনজীবী। তিনি অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। Power, চুমুকে অ্যাকশন। 10 বছর আগে নিখোঁজ হওয়া একটি যাত্রীবাহী বিমানের অনুসন্ধান পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। শুক্রবার মালয়েশিয়ার পরিবহন মন্ত্রী অ্যান্থনি লোকের বরাতে সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য জানায়। 2014 সালের মার্চে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে 239 জন আরোহী নিয়ে নিখোঁজ হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370। গত 10 বছর ধরে বিমানের ধ্বংসাবশেষ খুঁজে বের করার প্রচেষ্টা চলছে। এখনও সন্ধান মেলেনি বিমানটির। বিবিসির খবরে বলা হয়, বিমানটি খুঁজে পেতে যুক্তরাষ্ট্রভিত্তিক সামুদ্রিক অনুসন্ধান প্রতিষ্ঠান ওশান ইনফিনিটির সঙ্গে $7 কোটি চুক্তির নীতিগত অনুমোদন করেছে মালয়েশিয়ার মন্ত্রিসভা। বলা হয়েছে, নো ফাইন্ড নো ফি ব্যবস্থার আওতায় ওশান ইনফিনিটি তখনই দেয়া হবে যখন ধ্বংসাবশেষ পাওয়া যাবে। 2018 সালে ওশান ইনফিনিটির একই শর্ত অনুসন্ধান চালানো হলে 3 মাস পর তা ব্যর্থ হয়। এর আগে $15 কোটি ব্যয়ে একটি বহুজাতিক প্রচেষ্টা 2 বছর ধরে বিশাল জলরাশিতে অনুসন্ধান চালানোর পর 2017 সালে শেষ হয়। যদিও সরকার নীতিগতভাবে ওশান ইনফিনিটির প্রস্তাব গ্রহণ করেছে, তবে অনেকেই বলছেন চুক্তির নির্দিষ্ট শর্তাদি নিয়ে আলোচনা এখনও চলছে এবং আগামী বছরের প্রথম দিকে এটি চূড়ান্ত হবে। মন্ত্রী বলেন, কুয়ালালামপুর নতুন তথ্যের ভিত্তিতে দক্ষিণ ভারত মহাসাগরের 15,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে নতুন তল্লাশি চালানো হবে। জুলাই আগস্টে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বৈদেশিক কর্মসংস্থানে ভাটা পড়ে। এ সময় হাসিনার পতনের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে অনেক প্রবাসী রেমিটেন্স শাটডাউন ডেকে অর্থ পাঠানো বন্ধ করে দেন। অবিস্মরণীয় অভ্যুত্থান সরকার পতনের পর আগস্টের শেষ দিকে রেমিটেন্সে ফের গতি আসতে থাকে। 2 মাস পর থেকে ঘুরে দাঁড়ায় বৈদেশিক কর্মসংস্থানও। বাংলাদেশ ব্যাংক ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নভেম্বরের পর্যালোচনায় এমন চিত্র উঠে এসেছে। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি অর্থবছরের জুলাই মাসে আন্দোলনের সময় রেমিটেন্স কমলেও 5 আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নের পর দিন থেকেই প্রবাসী আয় বাড়তে থাকে। তথ্য অনুযায়ী জুলাই থেকে নভেম্বর পর্যন্ত 5 মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $1,113 কোটি $73 লাখ, যা আগের বছরের একই সময়ের চেয়ে 26% বেশি।
গত অর্থ বছরের জুলাই থেকে নভেম্বর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন 880,84,20,000 ডলার। প্রবাসী আয় টান এবং আবার গতি ফেরার বিষয়ে বেসরকারি সংস্থা ব্র্যাকের সহযোগী পরিচালক শরীফুল হাসান বলেন, রেমিটেন্সের বিষয়টি হলো জুলাই আগস্টে রেমিটেন্স শাটডাউন ছিল, ব্যাংক ইন্টারনেট বন্ধ ছিল, এই কারণে রেমিটেন্স কমেছিল, এখন আবার বেড়েছে। জুলাই আগস্ট একটি ট্রানজিশন পিরিয়ড ছিল, এ সময় শাটডাউনের প্রভাব ছিল। এদিকে অভ্যুত্থানের সময় টালমাটাল পরিস্থিতির কারণে ধাক্কা খেয়েছে বৈদেশিক কর্মসংস্থানও। চলতি অর্থ বছরের জুলাই থেকে নভেম্বর 5 মাসে বৈদেশিক কর্মসংস্থান হয়েছে 3,97,377 জনের, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 35% কম। গত 2023-24 অর্থ বছরের জুলাই নভেম্বরে কাজের জন্য বিদেশ গিয়েছিলেন 5,43,950 জন।